Good evening, everyone. Sanchita, Gaurav, Monali, Manali, Dipankar, Jyotish. Good evening. Firdausi, Pujita, Homolendu, Anjana, Osmita. Good evening. Raviul. Good evening. Swarnabho, Songi. Good evening to all. একটু গ্রুপে চটপট জানিয়ে দাও যে একদম নির্দিষ্ট সময়তে ক্লাস শুরু হয়ে গেছে। সুলগ্না, সুব্রত, রানা, তনুশ্রী। গুড ইভিনিং প্রত্যেককে, শুভ সন্ধ্যা। আশা করছি অডিও ভিজুয়াল ঠিক আছে এবং প্রত্যেকের কাছে আমি পৌঁছাতে পারছি, রাইট? তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, ড্রেনেজ অফ ইন্ডিয়া। আমি ক্লাস তো শুরু করে দিয়েছি অলরেডি, 1 মিনিট আগে বোধহয় আমি আজকে লগ ইন করে গিয়েছি। তোমরা সকলে জয়েন হতে থাকো ধীরে ধীরে, একটুখানি গ্রুপে তোমরা জানিয়েও দাও যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। অল ক্লিয়ার আছে তো, কোনো আওয়াজ নেই? ওকে। তুহিন শুভমন্ডল, গুড ইভিনিং ভাই। ওকে, থ্যাংক ইউ। চলো আস্তে আস্তে তাহলে আমরা শুরু করি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ ড্রেনেজ অফ ইন্ডিয়া। দেখো, ড্রেনেজ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দুটো বিষয়কে আগে উল্লেখ করবো যে ড্রেনেজ অফ ইন্ডিয়া কিভাবে পড়বো। আমরা ড্রেনেজ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কিছু একদম বেসিক বা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। ড্রেন কাকে বলে, হ্যাঁ, ড্রেনেজ বেসিন কাকে বলে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তারপরে আমরা ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম নিয়ে আলোচনা করব। ওকে। সো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব ড্রেনেজ সিস্টেম কি বা ড্রেনেজ সিস্টেম কাকে বলে। মূলত দেখো, যে ড্রেনেজ সিস্টেম, যখন আমি সিস্টেম শব্দটা ব্যবহার করছি, তার মানে এটা মনে রাখতে হবে যে এটা একটা ইন্টিগ্রেটেড ব্যবস্থাপনা, এটা একটা ইন্টিগ্রেটেড, একটা সমন্বিত ব্যবস্থাপনা। কিসের? যেখানে আমরা একটা ট্রিবিউটারি পাই, একাধিক ট্রিবিউটারি পাই, ট্রাঙ্ক রিভার পাই, অর্থাৎ একটা প্রধান নদী এবং তার যে বিভিন্ন ধরনের ছোট ছোট উপনদী যাদেরকে আমরা বলি। একটা প্রধান নদী এবং তাকে সাহায্যকারী অন্যান্য উপনদীগুলি সমন্বিত হয়ে যখন একটা বিস্তীর্ণ অংশের জলকে বড় লেক, সমুদ্র বা মহাসাগরে পতিত করে, সেই ব্যবস্থাপনাটাকে, সেই টোটাল সিস্টেমটাকে আমরা ড্রেনেজ সিস্টেম বলি। এবং এই যে টোটাল সিস্টেমটাকে আমরা ড্রেনেজ সিস্টেম বলছি, সেই টোটাল সিস্টেমটা যে নির্দিষ্ট অংশের জলকে বাইরে বার করে দিচ্ছে তাকে বলা হচ্ছে ড্রেনেজ বেসিন। তাহলে এখান থেকে আমরা দুটো ধারণা পেতে পারি। প্রথমত, ড্রেনেজ সিস্টেম কোনটাকে বলছি আমরা, অর্থাৎ যে সামগ্রিক ব্যবস্থাপনাটা, তাকে আমরা ড্রেনেজ সিস্টেম বলছি, এটা একটা। আর দ্বিতীয়ত, যে টোটাল অঞ্চলের জলকে বার করে দিচ্ছে, যে টোটাল অঞ্চলের জলকে একটা নদী এবং তার যে সামগ্রিক উপনদী, মানে ছোট ছোট নদীগুলো যেগুলো তাকে সহযোগ করছে, তারা যে অঞ্চলের জলকে বার করে দিচ্ছে তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি এই বেসিন, তাকে আমরা বলছি ড্রেনেজ বেসিন। এবার কোনো একটা অঞ্চলে এই যে নদীর প্রবাহ হয়, কোনো একটা অঞ্চলে নদী নির্দিষ্টভাবে প্রবাহিত হয়, তার কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো কি কি? প্রধানত কতকগুলো ফ্যাক্টর আছে যারা নদীর এই প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তারা কারা এবং তারা কিভাবে কোনো একটা পার্টিকুলার নদীর প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেটা আমাদেরকে জানতে হবে। প্রথম যে পয়েন্টের কথা আমরা বলবো সেটা হচ্ছে লিথোলজি বা দ্য রক স্ট্রাকচার। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অঞ্চলে শিলা গঠন কেমন আছে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে শিলা গঠন কেমন আছে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে শিলার কাঠিন্য কেমন, সেটা নির্ধারণ করে দেয় যে নদী কেমন ভাবে প্রবাহিত হবে। কোনো একটা জায়গাতে কেবলমাত্র যদি আমরা দেখি যে কোমল শিলাস্তর আছে, তাহলে সেই কোমল শিলাস্তরযুক্ত জায়গাতে নদীর প্রবাহের চরিত্র যেমন হবে। কোনো একটা জায়গাতে যদি দেখি যে শিলাস্তর কঠিন ধরনের আছে,
সেই কঠিন শিলাস্তরযুক্ত জায়গায় নদীর প্রবাহ বা নদীর প্রবাহের চরিত্র নিশ্চয়ই একই রকম হবে না, আলাদা রকম হবে। ঠিক তাই আমরা সেটাই দেখতে পাই, যে জায়গাতে কোমল শিলাস্তর গঠন থাকে সেই জায়গাতে নদী যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে প্রবাহিত হতে পারে, অর্থাৎ নদীর বিন্যাস অন্যরকম হয়। কিন্তু কঠিন শিলাস্তরযুক্ত অঞ্চলে সম্পূর্ণ নদী নিয়ন্ত্রিত হয় ওই শিলাস্তরের পদ্ধতি দ্বারা। ওই শিলাস্তর যেদিকে তাকে ডাইরেকশন দেয়, মানে যেদিকে তাকে নির্দেশ করে প্রাকৃতিকভাবে, সেদিকে নদীকে প্রবাহিত হতে হয়। যেমন আমরা নর্মদা নদীর গতিপথে কিন্তু খুব বেশি বাঁক দেখতে পাই না। নর্মদা নদীর গতিপথে নর্মদা নদীকে একটা নির্দিষ্ট অংশের মধ্য দিয়ে সোজা প্রবাহিত হতে দেখি, কিন্তু আমরা যদি গঙ্গা নদীর ক্ষেত্রে দেখি, গঙ্গা নদীর ক্ষেত্রে এই ধরনের অবস্থা কি আমরা দেখতে পাই না? গঙ্গা নদীর ক্ষেত্রে এই ধরনের অবস্থা দেখতে পাই না। সেটাতে দেখতে পাই যে গঙ্গা নদী নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট ইচ্ছাতে প্রবাহিত হচ্ছে। এছাড়া নদী যে ক্ষয় কার্য করবে, অর্থাৎ নদীর প্রধান অন্যতম একটা চরিত্র হচ্ছে ক্ষয় কার্য করা। এবার নদী যে ক্ষয় কার্য করবে, এই ক্ষয় কার্য নির্ভর করে, নদীর ক্ষয় কার্য নির্ধারিত হয় শিলার কাঠিন্যের উপর। এখন শিলা যদি কঠিন হয় তাহলে নদী স্বাভাবিকভাবে কম ক্ষয় করতে পারবে। শিলা যদি নরম হয়, সফট হয়, তাহলে শিলা বেশি ক্ষয় করতে পারবে, সোজা হিসাব। তার পরবর্তীতে কি বলা হচ্ছে? তার পরবর্তীতে বলা হচ্ছে স্লোপ অফ ল্যান্ড, অর্থাৎ ভূমির ঢাল। একটা ভূমি যে ঢালের মধ্যে অবস্থান করছে সেটা দ্বারা নির্ধারিত হয়। ঠিক ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার অঞ্চল দেখছি, এই রকম ভাবে আছে। এবার এই যে অঞ্চলটাতে একটা ঢাল আমরা দেখতে পাচ্ছি, আবার কোনো একটা পার্টিকুলার অঞ্চল দেখছে, তার ঢালের মান হচ্ছে এই রকম। এই একটা ঢাল আমরা দেখতে পাচ্ছি। দেখো আমরা প্রথম যে ঢালটা দেখলাম, সেই ঢালটা দেখে বোঝা যাচ্ছে যে এই ঢালটা হচ্ছে খাড়াই ঢাল, এই ঢালটা হচ্ছে স্টিপ স্লোপ। তাহলে এই খাড়াই ঢালে নদীর যে গতি, নদীর যে প্রবাহ, সেটা তুলনামূলক অনেকটা দ্রুত হবে। এবং এই যে হালকা ঢাল বা মৃদু ঢাল যেটা, সেই জায়গাতে মানে ঢালের কৌণিক মানটা যেখানে তুলনামূলক অনেকটা কম, সেই জায়গাতে আমরা দেখতে পাবো কি যে নদী অনেকটা ধীর গতিতে প্রবাহিত হবে। এবার চিন্তা করো যে নদী খুব দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে এবং নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা তুলনামূলক কোমল শিলাস্তর। অন্যদিকে নদী খুব ধীর গতিতে প্রবাহিত হচ্ছে, কোমল শিলাস্তর। বা এই কম্পোজিশনগুলো যদি আমরা এক একটা করে ব্যবহার করতে থাকি, তাহলে নদীর চরিত্র আপনা আপনি পরিবর্তিত হবে। নদীর চরিত্র নিজে থেকে বদলে যেতে পারবে, তার কারণ তার শিলাস্তর এবং ওই অংশের ঢাল, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে নদী প্রবাহিত হচ্ছে। আর দুটো বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোয়ান্টিটি অফ ফ্লোয়িং, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম অফ ফ্লো। অর্থাৎ কোয়ান্টিটি অফ ফ্লোয়িং মানে কি? এখানে আমরা সিম্পলি একটা কথা বলবো, দ্যাট ইজ ওয়াটার ভলিউম। অর্থাৎ কোনো একটা অঞ্চলে যে নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর সোর্স কি, সেই নদীর জল প্রবাহের মাত্রা কেমন। যদি নদীর জলপ্রবাহের মাত্রা বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবে সেই নদী জলপ্রবাহের মাত্রা যদি বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবে এই পার্টিকুলার নদী কি হবে না, এই পার্টিকুলার নদী বেশি ক্ষয়ক্ষতি করতে পারবে। যেমন ধরো ব্রহ্মপুত্র রিভারের কথা যদি আমরা বলি, ব্রহ্মপুত্র নদ, তার যে ওয়াটার ভলিউম, তার যে জল পরিবহন করার ক্ষমতা অন্যান্য নদীর তুলনায় অনেকটা বেশি। ফলে অন্যান্য নদীর তুলনায় এই নদীর ক্ষয় ক্ষমতা বেশি, অন্যান্য নদীর তুলনায় এই নদী ধ্বংসাত্মক রূপ বেশি। আবার যদি আমরা দেখি তিস্তা নদী, তাহলে তিস্তা নদীর ক্ষেত্রে তার যে জল প্রবাহের প্রবণতা বা ওয়াটার ভলিউম যেটা আমি বলছি, অর্থাৎ কতটা পরিমাণ জল ব্যবহার করতে পারে, সেটা স্বাভাবিকভাবে তুলনামূলক কম। অর্থাৎ এইটাও নির্ভর করে নদীর চরিত্র কেমন হবে, কোনো নদী কতটা ধ্বংসাত্মক হবে, কোনো নদী কতখানি ক্ষয়প্রবণ হবে, কোনো নদী কতখানি সঞ্চয় করবে, সেটা নির্ভর করে। এবার দেখো, যে নদীগুলি বেশি সঞ্চয় করছে, আই মিন যে নদীগুলি বেশি ক্ষয় করছে, স্বাভাবিকভাবে যে নদীগুলির ক্ষয় বেশি হচ্ছে, সেই নদীগুলি তো পরবর্তী সময়তে যখন তার ঢালের মাত্রা কমে যাবে, কৌণিক মান কমে যাবে, নদীগুলি দ্রুত গতিতে প্রবাহিত হতে পারবে না, ধীর গতিতে প্রবাহিত হবে, তখন তারাই তো আস্তে আস্তে সঞ্চয় করবে, ঠিক তো? তাহলে এটা ডিপেন্ড করছে নদীর ক্ষয় ক্ষমতার উপর। ওকে, আর একটা বিষয় হচ্ছে পিরিয়ড অফ টাইম অফ ফ্লো, অর্থাৎ কনসিস্টেন্সি। যে নদীগুলো প্রবাহিত হচ্ছে তারা কতখানি কনসিস্টেন্ট, যে নদীগুলি প্রবাহিত হচ্ছে তাদের কনসিস্টেন্সির মাত্রা ঠিক কতখানি। এই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা নদী যদি সারা বছর জল প্রবাহিত হয়, একটা নদীতে যদি সারা বছর নিত্যবহতা তার চরিত্র দেখতে পাই, তাহলে সেই নদীর যে চরিত্র হবে, সেই নদী প্রত্যেকটা স্তর, নদীর যে প্রত্যেকটা ভূমিরূপের গঠন মোটামুটি সেটা করতে পারবে। কিন্তু কোনো একটা নদী পার্টিকুলারলি যদি আমরা দেখি যে
সারা বছর জল থাকছে না, কেবলমাত্র বছরের নির্দিষ্ট কিছু সময়তে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে তখন হয়তো সেই নদীতে জল থাকছে। তখন সেই নদীর কি হবে? তখন সেই নদী কি আর আগের মতো তার চরিত্র বহন করতে পারবে? না, পারবে না, ডেফিনেটলি পারবে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নদীর এই পিরিয়ড অফ টাইম অফ ফ্লো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ন্ত্রণকারী শক্তি হিসাবে কাজ করে। ওকে, এর পরবর্তীতে আমরা ক্লাসিফিকেশন দেখব ইন্ডিয়ান ড্রেনেজের ক্ষেত্রে। ভারতবর্ষের যে নদী ব্যবস্থা, এই ভারতবর্ষের নদী ব্যবস্থার আমরা শ্রেণী বিভাগ একটা করব। ভারতবর্ষের নদী ব্যবস্থাকে আমরা কিভাবে শ্রেণী বিভাজন করতে পারি, খুব ভালোভাবে বোর্ডটা লক্ষ্য করো। দেখো, প্রথমে আমরা যে বেসিস গুলো নিয়েছি, যে বিষয়ের উপর ভিত্তি করে নিয়েছি, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। আমরা প্রাথমিক অবস্থায় যে বেসিস গুলোকে নিয়েছি সেগুলো কি কি? প্রথম হচ্ছে ওরিয়েন্টেশন টু দ্য সি, অর্থাৎ এই নদীগুলি উৎপত্তি লাভ করার পর, এই নদীগুলি উৎপত্তি লাভ করার পর কোথায় গিয়ে পতিত হচ্ছে। ওরিয়েন্টেশন টু দ্য সি, এটা হতে পারে আরব সাগরীয় অঞ্চলে, হতে পারে বে অফ বেঙ্গল অঞ্চলে। তাহলে আরব সাগরীয় অঞ্চলে যে নদীগুলি পতিত হচ্ছে, যেমন ধরো নর্মদা, তাপ্তি, এরা আছে। ওকে রানা, আমি বলছি এরকম আছে। আর কিছু নদী আছে যারা বে অফ বেঙ্গলে পতিত হচ্ছে। বে অফ বেঙ্গলে কারা পতিত হচ্ছে? গঙ্গা, তারপর হচ্ছে ব্রহ্মপুত্র, এরা পতিত হচ্ছে। আবার সিন্ধু আরব সাগরে পতিত হচ্ছে। ফলে দুই ধরনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ওরিয়েন্টেশন টু দ্য সি, কোন সমুদ্রের দিকে বা কোন মহাসাগরের দিকে গিয়ে পতিত হচ্ছে তার উপর ভিত্তি করে। ওকে, এর পরবর্তীতে আমরা সাইজ অফ বেসিন এরিয়া নিয়ে কথা বলবো। তবে তার আগে আমি রানার প্রশ্নের উত্তরটা দেবো, যে পিরিয়ড টাইম অফ ফ্লো। আচ্ছা রানা, ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো যে নদী সারা বছর কনসিস্টেন্টলি জল প্রবাহ করে সেই নদীর চরিত্র, আর যে নদী কেবলমাত্র যখন বর্ষাকাল হয় তার বৃষ্টির কারণে জল প্রবাহ বৃদ্ধি দেখা যায়, সেই নদীর প্রবাহ, দুটোর মধ্যে চরিত্রগত পার্থক্য হবে। এটা সাধারণ, আমি কিছু না বুঝেই বলতে বলছি, নিশ্চয়ই পার্থক্য হবে। ধরো যে হিমালয়ান রিভার গুলো, তাহলে তারা সারা বছর জল প্রবাহ করতে পারে, এবং যেহেতু তারা সারা বছর জল প্রবাহ করতে পারে সেক্ষেত্রে একটা সুবিধা কি হয়, যেহেতু তারা সারা বছর জল প্রবাহ করতে পারে, সারা বছর ধরে তার নদীর যে কার্য, অর্থাৎ নদীর যে প্রত্যেকটা স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই প্রত্যেকটা স্তরের কার্যপ্রণালী কিন্তু করা সম্ভব হয়। অন্যদিকে যদি আমরা দেখি যে সাধারণভাবে আমরা যেগুলো বর্ষার জলে পুষ্ট নদী, সেই বর্ষার জলে পুষ্ট নদীগুলির ক্ষেত্রে, সেই বর্ষার জলে পুষ্ট নদীগুলিতে সাধারণভাবে কিন্তু এটা দেখা যায় না। বর্ষার জলে পুষ্ট নদীগুলিতে বছরের একটা নির্দিষ্ট সময়তে জলের ফ্লো লক্ষ্য করা যায়। ফলে নদী ব্যবস্থার যে সামগ্রিক ক্রিয়াকলাপ, নদী ব্যবস্থার যে সামগ্রিক কার্যকলাপ, সেটা এক্ষেত্রে দেখা যায় না। আমি এই বিষয়টার কথা বলতে চাইছি, সেটা এক্ষেত্রে দেখা যায় না। আমি মূলত এই বিষয়টার কথাই বলতে চাইলাম। তাহলে রানা, যেটা তুমি জিজ্ঞাসা করছিলে, রানা চক্রবর্তী ওয়ান, আমি তোমাকে বলছি যে বিষয়টার পার্থক্য কি, এবার কি বোঝা গেছে? ভলিউম অফ ওয়াটার, কতটা পরিমাণ জল সে বহন করছে। তাহলে দেখো, যে নদীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সারা বছর জল থাকে, সেই নদীর ক্ষেত্রে দেখবে ভলিউম অফ ওয়াটার বেশি হবে, কারণ বরফ গলা জলে পুষ্ট হয়, প্লাস যখন বর্ষাকাল হয় তখন তাতে অতিরিক্ত জল অ্যাডেড হয়। সাধারণভাবে এই নদীগুলির ক্ষেত্রে কিন্তু আমরা জলের পরিমাণ, প্রাপ্যতা বেশি পাই। অন্যদিকে ওই নদীগুলির ক্ষেত্রে সেটা তুলনামূলক আমরা কম অবস্থায় দেখতে পাই। কেমন, এই বিষয়টা বোঝা গেল। এরপর সাইজ অফ বেসিন এরিয়া। তাহলে আমি বেসিন এরিয়া কি বললাম? বেসিন এরিয়া কাকে বলে আমি বললাম যে একটা প্রধান নদী প্রবাহিত হচ্ছে, এবং এই প্রধান নদীতে আমরা দেখতে পাই অনেক ছোট, মাঝারি, বড় ধরনের অতি ছোট নদী এসে এরকম ভাবে মিলিত হচ্ছে, এবং এই নদী দিয়ে জলটা কোনো সমুদ্র অংশে গিয়ে পতিত হচ্ছে। এই যে টোটাল এরিয়াটা, দেখো এই যে টোটাল এরিয়াটা, এই টোটাল সামগ্রিক এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বেসিন এরিয়া বলি। এই সামগ্রিক এরিয়াটাকে আমরা বেসিন এরিয়া বলি। কেন বেসিন এরিয়া মানে? বেসিন এরিয়া মানে কি? বেসিন এরিয়া মানে হচ্ছে টোটাল যে অংশটা দিয়ে জল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই বেসিন এরিয়া, এটা একটা যেমন শব্দ তোমরা শিখলে, আর একটা শব্দ আমি তোমাদেরকে আজকে বলে রাখি। এটা তো বেসিন এরিয়া তোমরা শিখলে, বেসিন এরিয়ার সাথে আর একটা শব্দ শিখে রাখো, ক্যাচমেন্ট এরিয়া। বেসিন এরিয়ার সাথে আরেকটা শব্দ শিখে রাখো, ক্যাচমেন্ট এরিয়া। এবার ক্যাচমেন্ট এরিয়া কোনটা? ধরো এখানে আমি আর একটা নদী আঁকছি, দেখো এই যে একটা নদী, এই যে নদীটা, এই ব্লু কালারের যে নদীটা আঁকছি, দেখো ব্লু কালারের যে নদীটা, এই ব্লু কালারের নদীটা মাঝারি সাইজের নদী। ব্লু কালারের নদীটাতে আরো কিছু ছোট ছোট নদী এসে মিলিত হয়েছে। এবার যখন আমি শুধুমাত্র ব্লু কালারের নদীটাকে কনসিডার করছি, ব্লু কালারের নদীটার এরিয়াটাকে কনসিডার করছি, তাহলে এই বড় বেসিন এরিয়ার মধ্যে একটা ছোট
ক্যাচমেন্ট এরিয়ার মতো অংশ আমরা পাচ্ছি, বড় বেসিন এরিয়ার মধ্যে একটা ছোট পার্টিকুলার অংশকে আমরা দেখতে পাচ্ছি। এই যে ছোট পার্টিকুলার অংশটা, এই অংশটাকে আমরা কি বলি? এই যে ছোট পার্টিকুলার অংশটা, এই অংশটা যেটা আমি ব্লু কালারে করলাম, দেখতে পেলে আশা করছি, তাকে আমরা বলে থাকি ক্যাচমেন্ট এরিয়া। মানে খুব একটা যে পার্থক্য আছে এমনটা নয়, এটা তার এরিয়াল এক্সটেনশনের উপর নির্ভর করে। একটা বৃহৎ অঞ্চলকে বেসিন এরিয়া বলা হয় এবং তার মধ্যস্থিত যে ছোট অংশ তাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া, এবং এই ক্যাচমেন্ট এরিয়াগুলো পারস্পরিকভাবে যুক্ত হয়ে গিয়ে একটা বেসিন এরিয়া ফর্ম করে। ঠিক আছে, এবার তাহলে বেসিন এরিয়ার ভিত্তিতে আমরা ভারতবর্ষের যে নদী ব্যবস্থা, এই ভারতবর্ষের নদী ব্যবস্থাকে তিনটে ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে মেজর ড্রেনেজ বেসিন সিস্টেম, মিডিয়াম ড্রেনেজ বেসিন সিস্টেম, মাইনর ড্রেনেজ বেসিন সিস্টেম। মেজর ড্রেনেজ বেসিন সিস্টেম কোনটা? যেখানে আমার টোটাল বেসিন এরিয়া মোর দেন 20,000 স্কোয়ার কিলোমিটার, যেখানে আমার টোটাল যে ড্রেনেজ এরিয়া মানে বেসিন এরিয়া সেটা 20,000 স্কোয়ার কিলোমিটারের বেশি হয়, তাকে বলা হয় মেজর ড্রেনেজ বেসিন। মিডিয়াম কোনটা? যেটা 2,000 থেকে 20,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে হয়, তাকে বলা হয় মিডিয়াম। এবং মাইনর হচ্ছে যেটা 2,000 স্কোয়ার কিলোমিটারের কম হয়, তাকে বলা হয় মাইনর। এবার এইটার উপর ভিত্তি করে দেখবে অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে যে নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের একটি মেজর ড্রেনেজ বেসিন নয়। যেমন মেজর ড্রেনেজ বেসিন হিসেবে আমরা কাদের উত্তর আনসার হিসেবে নিতে পারি? ধরো গঙ্গা, ব্রহ্মপুত্রা, ইন্দাস, নর্মদা, এরা হচ্ছে মেজর ড্রেনেজ বেসিনের অন্তর্গত। ঠিক। মিডিয়াম ড্রেনেজ বেসিন কোনগুলো? মিডিয়াম ড্রেনেজ বেসিন হচ্ছে ধরো বলা যেতে পারে বাকি যে নদী, যমুনা আমরা বলতে পারি, কেন, সোন, এই যে নদীগুলো আছে, বা দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে, গোদাবরী, গোদাবরী মেজর হবে, এই হ্যাঁ মেজর হবে। তারপর হচ্ছে ধরো তুঙ্গভদ্রা, এই জাতীয় যে নদীগুলো আছে তাদের কথা বলতে পারি। মাইনর কোনটা? ধরো লুনি, এটা মাইনর, মানে একদম ছোট, 2,000 স্কোয়ার কিলোমিটার মানে কতটা আর বলো না, তাদেরকে বলা হচ্ছে মাইনর। এছাড়া সোর্স এবং ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমরা কিছু শ্রেণীবিভাগ করতে পারি। সোর্স এবং ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমরা যে শ্রেণীবিভাজনটা করে থাকি, দেখো, একটা হচ্ছে হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, আর একটা হচ্ছে পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম। হিমালয়ান ড্রেনেজ সিস্টেম কোনটা? হিমালয়ান ড্রেনেজ সিস্টেম হচ্ছে যেটা হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে, মূলত সারা বছর জল থাকে, বা যাদেরকে আমরা নিত্যবহ নদী বলি, বরফ গলা জলে পুষ্ট যে নদীগুলি তাদেরকে আমরা বলে থাকি। আর পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম কোনটা? আমাদের পেনিনসুলার অঞ্চল কোনটা, অলরেডি আমরা পেনিনসুলার প্লেটু সম্বন্ধে আলোচনা করেছি। সো ওই পেনিনসুলার অঞ্চল থেকে যে নদীগুলি উৎপত্তি লাভ করে তাদেরকে বলা হয় পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম। যেমন গোদাবরী মহানদী, এবং এই নদীগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে যে এই নদীগুলি সাধারণত আমরা দেখতে পাবো, এই নদীগুলির ক্ষেত্রে সাধারণত মানে তারা বরফ গলা জলে পুষ্ট হয় না, তারা বৃষ্টির জলে পুষ্ট হয়। এবং যেহেতু তারা বৃষ্টির জলে পুষ্ট হয়, ফলে সারা বছর কিন্তু এই নদীগুলিতে সমান মানে জল প্রবাহ বজায় থাকে না। বর্ষাকালে যখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় তখন জল প্রবাহ কিছুটা বেড়ে যায়, এই যে ওয়াটার ভলিউমের কথা বলছিলাম আমি, ওয়াটার ভলিউমের পরিমাণ কিছুটা বেড়ে যায়। আবার অন্য সময়তে রুক্ষ শুষ্ক যখন অবস্থা, ধরো মোটামুটি বৃষ্টিপাত যখন হয় না শীতকালের সময়টাতে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে আবার জলের পরিমাণ তুলনামূলক কমে যায়, এই একটা বিষয় দেখা যায়। আর দুটো ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে বলতে পারি মানে অবস্থান অনুসারে, এটা হচ্ছে কিছু ইনল্যান্ড রিভার আছে। ইনল্যান্ড রিভার কোনগুলো? ইনল্যান্ড রিভার হচ্ছে সেই সমস্ত রিভারগুলো যেগুলো মেনলি ভারতবর্ষের মধ্যে কোথাও উৎপত্তি লাভ করেছে, এবং প্রধান যে জলাশয় বা বড় জলাশয় সেই জলাশয়তে গিয়ে পড়েনি। যেমন ধরো লুনি, অন্তর্বাহিনী নদী ব্যবস্থা আমরা যেটাকে বলি, যেমন ধরো লুনি কোনো বড় জলাশয়তে গিয়ে প্রভাব বিস্তার করেনি, কোনো বড় জলাশয়তে গিয়ে পতিত হয়নি, তাদেরকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড ড্রেনেজ সিস্টেম। আর একটা হচ্ছে কোস্টাল ড্রেনেজ সিস্টেম। এই যে কোস্টাল ড্রেনেজ সিস্টেম, এটার ব্যাপারটা কেমন? ধরো যে সমস্ত নদীগুলি আমাদের যে কোস্টাল রিজিয়ন আছে, মূলত এই কোস্টাল রিজিয়নের মধ্যেই সীমাবদ্ধ, তাদের যে প্রবাহ পথ, তারা প্রবাহিত হয়েছে, তাদের উৎস এবং পতনস্থল কিন্তু মনে রাখবে তারা সমুদ্র অঞ্চলে গিয়ে, সেটা হতে পারে আরব সাগরীয় অঞ্চল, হতে পারে বঙ্গোপসাগরীয় অঞ্চলে গিয়ে পতিত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু মোটামুটি ওই যে কোস্টাল রিজিয়ন, ওই কোস্টাল রিজিয়নেতেই সীমাবদ্ধ, তারা ওই কোস্টাল রিজিয়নেতেই অবস্থিত থাকে সাধারণত। এই সমস্ত নদীগুলিকে আমরা বলে থাকি অ্যাজ কোস্টাল রিভার। দ্যাটস অল অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ ড্রেনেজ সিস্টেম। এর পরবর্তীতে আমরা যে অংশটাতে আলোচনা করব ড্রেনেজের টাইপ এবং ড্রেনেজের যে আমরা বলে থাকি যেটাকে অ্যাজ ড্রেনেজ প্যাটার্ন।
ড্রেনেজ টাইপ আর ড্রেনেজের প্যাটার্ন। আমাকে বলো এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে কিনা। আমরা ড্রেনেজ টাইপ এবং ড্রেনেজ প্যাটার্ন আলোচনায় যাব। ওকে, সো ড্রেনেজ টাইপ মানে কি? ড্রেনেজ টাইপ মানে হচ্ছে, এটা মনে রাখবে যে আমরা যখন আলোচনা করছি কোনো বিষয় সম্বন্ধে, তখন নদীর উৎস কিভাবে হচ্ছে, তখন নদীর চরিত্র কেমন নিরূপণ হচ্ছে, নদীর কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই, এই সমস্ত যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলির কথা এখানে উল্লেখ করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলির ভিত্তিতে নদীকে যদি আমরা ক্লাসিফাই করতে পারি, তখন তাকে বলা হচ্ছে অ্যাজ ড্রেনেজ টাইপ। অর্থাৎ মনে রাখতে হবে যে নদীর টাইপ বা নদীর ধরন মানে মূলত এখানে নদীর চরিত্রকে বিশ্লেষণ করার কথা বলা হচ্ছে। নদীর উৎপত্তিগতভাবে তাদেরকে আমরা যদি কিছু ভাগে ভাগ করতে পারি, নদীর উৎপত্তিগতভাবে তাদেরকে আমরা যদি ক্লাসিফাই করতে পারি, সেই বিষয়টা। গুড ইভিনিং তনবী। ওকে, তনুশ্রী, অঞ্জনা, ওকে ঠিক আছে, প্রিয়া ঠিক আছে, গুড ইভিনিং তনবী। এনিওয়েজ চলো, তাহলে ড্রেনেজ টাইপ এটা কিসের উপর ভিত্তি করছে? পুরোপুরি ভাবে এটা ভিত্তি করছে উৎপত্তি আর নদীর গঠন, তার উপর ভিত্তি করে। আর ড্রেনেজ প্যাটার্ন কিভাবে? ড্রেনেজ প্যাটার্ন হচ্ছে আমরা একটা নদী প্লাস তার যে উপনদী সমূহ আছে, নদী এবং তার যে উপনদী সমূহ আছে, এই নদী এবং উপনদী সমূহকে যদি আমরা দেখি, এই নদী উপনদী সমূহের ক্ষেত্রে যদি আমরা দেখি তাদের প্যাটার্ন, অর্থাৎ জিওমেট্রিক শেপ কেমন, তাদের জ্যামিতিক আকৃতি বা জিওমেট্রিক শেপটা ঠিক কেমন, তখন তাকে আমরা বলে থাকি ড্রেনেজের প্যাটার্ন। সো প্যাটার্ন মানে আর কিছু না, আমরা দেখলাম যে একটা নদী যদি প্রবাহিত হয়, রিভার সিস্টেম যেটা আমরা বলছি, তাহলে একটা প্রধান নদী থাকে এবং তার কিছু উপনদী থাকে। তাহলে এই যে একটা প্রধান নদী এবং তার যে উপনদী, সামগ্রিকভাবে তারা তো একটা দৃশ্যপট রচনা করে, সামগ্রিকভাবে তাদের দেখে তো একটা কিছু মনে হয়। এবং এটা তুমি কিভাবে দেখবে, কোথা থেকে দেখবে? অবশ্যই পাশ থেকে নয়, এটা তোমাকে ওপর থেকে দেখতে হবে। সো তখন আমরা এই যে অবস্থাটা, এই রকম দেখে তাদের যেমন লাগে, এই দেখতে কেমন লাগছে, সেটাকে আমরা বলে থাকি ড্রেনেজের প্যাটার্ন। এবার আমরা আলোচনা করব উৎপত্তিগতভাবে নদীর যে শ্রেণী বিভাজন আছে। সো বেসিক্যালি আমরা দুই ধরনের নদীর কথা বলবো, একটা হচ্ছে কনসিকুয়েন্ট, একটা হচ্ছে নন কনসিকুয়েন্ট। ঠিক আছে, প্রথমে আমরা আসবো কনসিকুয়েন্ট রিভার কি, বা এই কনসিকুয়েন্ট রিভারের বাংলা অর্থ হচ্ছে অনুগামী নদী। অনুগামী মানে কি? অনুগামী মানে টু ফলো সামওয়ান অর সামথিং। তাহলে এটা আমরা লিখবো টু ফলো সামওয়ান অর টু ফলো সামথিং। টু ফলো সামওয়ান অর টু ফলো সামথিং, বেসিক্যালি এখানে কি হয়? এখানে মূলত আমরা দেখতে পাবো যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলের যে ল্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, কোনো একটা পার্টিকুলার অঞ্চলের যে নদী ব্যবস্থাপনা, এই নদী ব্যবস্থাপনাটা, কোনো একটা পার্টিকুলার অঞ্চলের এই যে নদী ব্যবস্থাপনাটা, এটা যখন ওই পার্টিকুলার অঞ্চলের যে অ্যাকচুয়াল ঢাল, নদী প্রবাহিত হয় ঢাল অনুসারে, ওই পার্টিকুলার অঞ্চলের যে অ্যাকচুয়াল স্লোপ, সেই স্লোপ বরাবর যদি প্রবাহিত হয়, সেই ঢাল বরাবর যদি প্রবাহিত হয়, তবে তাকে আমরা বলতে পারি অ্যাজ কনসিকুয়েন্ট রিভার বা অনুগামী নদী। এটা মনে রাখবে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলের যে প্রধান ঢাল, সেই প্রধান ঢাল বরাবর যদি কোনো নদী প্রবাহিত হয়, তবে তাকে আমরা কনসিকুয়েন্ট রিভার বলতে পারি বা অনুগামী নদী বলতে পারি। এবার যদি এমনটা না হয়, কনসিকুয়েন্ট রিভার আমরা তো পড়লাম, এছাড়া আর কি আমরা রিভারের কথা বলতে পারি? দেখো, আমরা এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা ব্যাখ্যা করব। এই ছবিটাতে দেখছো একটা প্রধান নদী প্রবাহিত হচ্ছে, ব্লু কালার, এটা ঢাল তোমরা দেখে বুঝতে পারছো কোন দিকে আছে, এটা হচ্ছে কনসিকুয়েন্ট নদী। কনসিকুয়েন্ট নদী ছাড়া আমরা এখানে আর দুটো তিনটে ধরনের নদী পেতে পারি। তাহলে আমরা কনসিকুয়েন্ট পড়লাম, এরপর আমরা পড়বো সাবসিকুয়েন্ট। কনসিকুয়েন্টের পর আমরা লিখবো সাবসিকুয়েন্ট নদী। এই যে সাবসিকুয়েন্ট নদী, এটা কি? দেখো, কোনো একটা অঞ্চলে একটা প্রধান ঢাল থাকে, প্রধান ঢালের পার্শ্ববর্তী ছোট ঢাল থেকে, প্রধান ঢালের পার্শ্ববর্তী ছোট ঢাল থেকে যখন কোনো নদী উৎপত্তি লাভ করে, এবং উৎপন্ন হওয়া সেই নদী যখন আলটিমেটলি ওই যে নদী উৎপত্তি হওয়া, সেই নদী আলটিমেটলি ওই যে প্রধান নদী প্রবাহিত হচ্ছিল, যেটাকে আমরা কনসিকুয়েন্ট নদী বলছি, সেই নদীতে এসে মিলিত হয়, তখন তাকে আমরা কি বলি?
তখন তাকে আমরা বলি সাবসিকোয়েন্ট রিভার। অর্থাৎ ভালো করে ছবিটা লক্ষ্য করো, ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো। সাবসিকোয়েন্ট মানে কি? সাবসিকোয়েন্ট মানে হচ্ছে প্রধান যে নদী, এই প্রধান অনুগামী নদী একে বলা হয় প্রতিগামী নদী। তাহলে অনুগামী নদী ঢাল যেদিকে ছিল এটা হচ্ছে ভূমির প্রধান ঢাল, আমি এই ঢালের কথা বলছি না। এবার দেখো এই যে ঢালে নদীগুলো প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে ঢালে নদীগুলি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এটা ওই বিস্তীর্ণ অঞ্চলের সারাউন্ডিং যে ঢাল, ওই বিস্তীর্ণ অঞ্চলের তুলনামূলক ছোট ঢাল, সেখান থেকে কিছু নদী প্রবাহিত হচ্ছে এবং প্রবাহিত হয়ে এই প্রধান নদীর সাথে এসে যেমন উপনদীর মিলন ঘটে তেমন মিলিত হচ্ছে। এই যে নদীটা বা এই ধরনের যে নদীগুলি তাদেরকে আমরা বলছি সাবসিকোয়েন্ট রিভার। তাহলে সাবসিকোয়েন্ট রিভার আমরা কোথায় দেখতে পাবো? সাবসিকোয়েন্ট রিভার আমরা দেখতে পাবো যখন একটা প্রধান নদী প্রবাহিত হচ্ছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কোনো নদী এসে মিলিত হচ্ছে, সাধারণত উপনদী বলে এদেরকে আমরা বলে থাকি। দিজ আর কল সাবসিকোয়েন্ট রিভার। ঠিক, এরপর দেখো সাবসিকোয়েন্ট রিভার হলো, এরপর আর এক ধরনের নদীর কথা আমি বলবো যাকে বলা হয় অবসিকোয়েন্ট রিভার। তাহলে সাবসিকোয়েন্টের পর আমরা বলবো অবসিকোয়েন্ট। অনুগামী নদী, প্রতিগামী নদীর আমরা কথা বললাম, এবার অবসিকোয়েন্ট নদী মানে কি? আচ্ছা এখানে আমি লিখে দিই, এটা হচ্ছে প্রতিগামী। অবসিকোয়েন্ট মানে কি? অবসিকোয়েন্ট মানে হচ্ছে বিপরীত নদী বা একে বাংলাতে বলা হয় বিপরা নদী। আচ্ছা বিপরা নদী কি করে হতে পারে? আমি বিপরা নদী কাকে বলে এই সংজ্ঞাটা বললেই তোমরা অবাক হয়ে যাবে, যে যখন কোনো অঞ্চলের যে প্রধান ঢাল, একটা অঞ্চলে তো প্রধান ঢাল থাকে, সেই প্রধান ঢালের বিপরীত দিকে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বিপরীত নদী বলে বা বিপরা নদী বলে। এবার মনে প্রশ্ন আসতেই পারে তোমাদের যে স্যার একটা প্রধান অঞ্চল যেটা, সেই অঞ্চলের প্রধান ঢাল তার বিপরীত দিকে নদী প্রবাহিত হবে কি করে? তার বিপরীত দিকে নদী কিভাবে প্রবাহিত হয় সেটা আমি দেখাবো। দেখো সাধারণভাবে এই যে টোটাল অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই টোটাল অঞ্চলটাতে একটা বিষয় চিন্তা করে দেখো তো, এই টোটাল অঞ্চলটা ঢাল তো সমান নয়। এই যে টোটাল অঞ্চলটা ঢাল এটা তো কখনো সমান নয়। তাহলে আমি যদি একটা বিস্তীর্ণ অংশের কথা বলি, একটা বিস্তীর্ণ অংশ আমি এখানে ড্র করছি, দেখো ধরো এই জায়গাটাতে এটা হচ্ছে আমার মেজর ঢাল, এটা হচ্ছে আমার মেজর ঢাল, কিন্তু এই মেজর ঢালের অপোজিটে এই জায়গাটা থেকে কিছু ছোট নদী উৎপত্তি লাভ করতে পারে। কেন উৎপত্তি লাভ করতে পারে আমি উদাহরণ হিসাবেই বলছি। ধরো এই জায়গাটাতে একটা লেক আছে, এই লেক থেকে জল প্রবাহিত হচ্ছে এরকম ভাবে, জল প্রবাহিত হচ্ছে এই দিক থেকে, এই দিকে একটা লেক আছে, এই দিক থেকে জল প্রবাহিত হচ্ছে, দুটো নদীর জল প্রবাহিত হয়ে তারা মিশছে, মিলিত হয়ে এই যে প্রধান নদী, এই প্রধান নদীতে এসে পড়ছে। অর্থাৎ এই যে লাল কালারের এই যে নদীটা এক্স রিভার, এই এক্স রিভার হচ্ছে এই অঞ্চলের ঢাল অনুসারে প্রবাহিত হওয়া প্রধান নদী। এবার এই পার্টিকুলার অঞ্চলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এই পার্টিকুলার অঞ্চলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ওয়াই নামক একটা জায়গা, ওয়াই হচ্ছে একটা কোনো লেক, জেড হচ্ছে কোনো একটা লেক। তাহলে এই ওয়াই এবং জেড এই যে দুটো লেক থেকে দুটো নদী উৎপত্তি লাভ করেছে। এবার চিন্তা করে দেখো এই যে এক্স রিভার প্রবাহিত হচ্ছিল, সেই এক্স রিভারের রেসপেক্টে, এই এক্স রিভারের রেসপেক্টে ওয়াই রিভার যেটা আছে, এক্স রিভারের রেসপেক্টে ওয়াই রিভার আমরা যদি দেখি বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে না হচ্ছে না, এটা আগে বলো। হ্যাঁ সুরজিৎ বলা যেতে পারে, তবে এটা মাথায় রাখবে যে সবসময় উপনদী মানেই যে সাবসিকুয়েন্ট হবে এটা নয়, সাধারণত আমরা দেখতে পাই, ঠিক আছে? বলো হচ্ছে তো। এবার এই যে বিপরীত দিকে প্রবাহিত হওয়ার ব্যাপারটা, এই যে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা তো বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে নদীর প্রধান যে ঢাল, অর্থাৎ প্রধান নদী যে প্রবাহিত হচ্ছে, সেই নদীর প্রধান যে ঢাল তার বিপরীত দিকেও কোনো নদী প্রবাহিত হয়, প্রধান নদীর ঢালের বিপরীত দিকেও কোনো নদী প্রবাহিত হয়। অ্যান্ড যখন এই রকম পরিস্থিতি হয়, প্রধান নদীর বিপরীত দিকে কোনো নদী প্রবাহিত হচ্ছে, তখন সেই সময় তাকে আমরা কি বলে থাকি? তখন সেই সময় সেই নদী প্রবাহকে আমরা বিপরীত নদী বা বিপরা নদী বলে থাকি। তাহলে এই যে অবসিকুয়েন্ট রিভার, অবসিকুয়েন্ট শব্দটার অর্থ বিপরীতমুখী নদী হচ্ছে, এবং কিভাবে বিপরীতমুখী নদী প্রবাহিত হচ্ছে আশা করছি আর দ্বিতীয়বার কারোর বুঝতে ভুল হওয়ার কথা নয়। আই হোপ প্রত্যেকের কাছে আমি ক্লিয়ার, এবং তোমরা এটা হচ্ছে যখন বলেছো বুঝতে পেরেছো, আমি এটা ধরে নিলাম। ভেরি গুড, তাহলে আমরা এবার এগোতে পারি।
তাহলে আমরা কি কি নদী এখানে পেলাম? আমরা কনসিকুয়েন্ট নদী পড়লাম, আমরা সাবসিকুয়েন্ট নদী পড়লাম, আমরা অবসিকুয়েন্ট নদী পড়লাম। তিনটে নদী এখানে পড়া হয়ে গেল। এগুলো আমরা কি ধরনের নদী পড়ছি? এগুলোকে আমরা পড়ছি অ্যাজ কনকর্ডান্ট নদী। কনকর্ডান্ট নদী মানে কি? কনকর্ডান্ট নদী মানে হচ্ছে যখন কোনো একটা অঞ্চলের যে ঢাল, অর্থাৎ কোনো একটা অঞ্চলের যে সাধারণ ঢাল, সেই সাধারণ ঢালকে ফলো করে, সেই সাধারণ ঢালের চরিত্র অনুসারে নদী প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় কনকর্ডান্ট রিভার সিস্টেম। কি বলা হয়? কনকর্ডান্ট বলা হয়। আর একটা হচ্ছে ডিসকর্ডান্ট। আর একটা হচ্ছে ডিসকর্ডান্ট। ডিসকর্ডান্ট নদীটা কি? আমরা এটা আসবো ডিসকর্ডান্ট নদীতে। এখানে তাহলে আরেকটা আমরা পড়ে নেব, তাকে বলা হচ্ছে রিসিকুয়েন্ট। রিসিকুয়েন্টের বাংলা কি? পুনর্ভবা নদী। পুনর্ভবা একটা নদীর নাম আছে, তাই না? উত্তরবঙ্গের একটা নদীর নাম। আচ্ছা জিৎ, হ্যাঁ 6:30তেই ভাই ক্লাস ছিল আজকে। আমাদের বন্ধুদের লাস্ট দিন রমজানের। বিষয়টা হচ্ছে আমার 7টার সময় বেরোতেই হতো, মানে একটু বিশেষ দরকার ছিল, যে কারণে আমি বাসুদেব স্যারকে মানে অফিসে রিকোয়েস্ট করেছিলাম যে একটু যদি ক্লাসটা আগে করে দেওয়া যায়, সেই কারণে 6টা থেকেই ক্লাসটা আজকে হয়েছে এবং গ্রুপে বলেও দেওয়া হয়েছিল। ঠিক আছে, আই এম সরি ফর দ্যাট। এইটুখানি অংশ তোমরা একটুখানি দেখে নিও, মানে নাহলে আমার ক্লাসটা বন্ধ করতে হতো ভাই, বুঝলে তো? এটা আমি তোমাদের প্রত্যেকের থেকে একটুখানি ক্ষমা প্রার্থী, এরকম হঠাৎ করে এটা হয়ে যাওয়ার কারণে। ওকে, সো পুনর্ভবা একটা নদী আছে। এবার আমরা বলবো পুনর্ভবা নদী কাকে বলে, মানে ওর সাথে এর কোনো সম্পর্ক নেই, মনে রাখবে। আচ্ছা, গঙ্গারামপুরের নদী স্যার আমাদের এখানে, ওকে। মানে এটা মনে রাখবে, ওর সাথে এর কোনো সম্পর্ক নেই। পুনর্ভবা নদী কাকে বলে? ধরো আমি বলছি যে কোনো একটা ঢাল আছে, কোনো একটা ঢাল আছে, সেই ঢালের মেজর যে দিকটা আমি এখানে দেখাবো, এই ঢালের দেখো মেজর দিকটা দিয়ে এই নদীটা প্রবাহিত হচ্ছে, এই নদীটা প্রবাহিত হয়ে আসছে। এবার এর সাইডে আরো তো ঢাল আছে, এগুলোও তো ঢাল, এই জায়গা থেকে এইগুলো তো ওই একই দিক, কিন্তু প্রধান নদীর মতো বৃহৎ আকৃতিতেও নয় বা জলপ্রবাহেও বৃহৎ নয়, ছোট কোনো নদী প্রবাহিত হচ্ছে। এবং এই ছোট নদী প্রবাহিত হয়ে বৃহৎ আকৃতির যে প্রধান নদী তার সাথে কখনো মিলিত হবে না। তাহলে মিলিত কার সাথে হবে স্যার? সাধারণত এই নদীগুলি, এই যে প্রতিগামী নদী বা সাবসিকুয়েন্ট নদী, বা যেগুলোকে আমরা বলেছিলাম অ্যাজ উপনদী, এই উপনদীর সাথে মিলিত হয়, যেগুলোকে আমরা বলেছিলাম অ্যাজ উপনদী, এই উপনদীর সাথে মিলিত হয়, সেই সমস্ত নদীকে, উপনদীর সাথে মিলিত হয়, সেই সমস্ত নদীকে আমরা কি বলবো? সেই সমস্ত নদীকে আমরা বলবো রিসিকুয়েন্ট। তাহলে মনে রাখবে, এই সমস্ত রিসিকুয়েন্ট নদী বা পুনর্ভবা যেগুলো নদী, সেগুলো প্রধান যে নদীর স্লোপ, সেই একই স্লোপে প্রবাহিত হয়, মানে একই দিকে প্রবাহিত হয়। দেখে আশা করি বুঝতে পারছো, প্রবাহিত একই দিকে হচ্ছে, কিন্তু একই জায়গা থেকে নয়। এবং কখনোই এই রিসিকুয়েন্ট রিভার বা এই যে পুনর্ভবা নদী, তারা ডাইরেক্টলি প্রধান নদীতে মিলিত হয় না। তারা তাহলে কোথায় মিলিত হবে স্যার? তারা মিলিত হবে এই যে সাবসিকুয়েন্ট রিভার, এই সাবসিকুয়েন্ট রিভারের এতে তারা প্রবাহিত হবে। ঠিক আছে, আমরা এটা বলতে পারি। এরপর তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত 4টে নদী, যেগুলোকে আমরা কনকর্ডান্ট বলছি, মানে যারা মোটামুটি একটা নির্দিষ্ট অংশের যে ঢাল, এই ঢালকে দেখে প্রবাহিত হয়। ঠিক আছে, ঢালকে দেখে প্রবাহিত হয়। আচ্ছা, কনকর্ডান্ট আর ডিসকর্ডান্টের ক্ষেত্রে আমরা বাংলা বলতে পারি সঙ্গী এরকম: ভূমির সাথে সামঞ্জস্য যুক্ত, ভূমির সাথে সামঞ্জস্যহীন। আমি এতক্ষণ ধরে যা নদীর কথা বললাম তোমরা নিজেরা বলো, আমি বলছি বলে নয়, প্রত্যেকটাই তো ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, মানে ভূমি যেদিকে যাকে যেভাবে নিয়ে যাচ্ছিল সে সেভাবে প্রবাহিত হচ্ছে। ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবেই তো নদীগুলি প্রবাহিত হয়েছে এতক্ষণ ধরে যে নদীগুলোর কথা আমি বললাম, তাই না? এবার আমি যে নদীটার কথা বলতে চলেছি সেটা দেখবে যে ভূমির সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যহীন। কেন সামঞ্জস্যহীন? এতক্ষণ ধরে আমরা দেখলাম যে ভূমি যেমন ভাবে যেদিকে গেছে নদী সেদিকে প্রবাহিত হয়েছে। এবার আমি বলতে চলেছি সেই নদীর কথা, যে নদী ভূমির ঢালকে অবজ্ঞা করে নিজের গতিপথ অনুসারে চলে। অর্থাৎ নদী প্রবাহিত হচ্ছিল, এবার নদী প্রবাহিত হওয়ার সময় দেখা গেল তার সামনের প্রবাহ পথটা হঠাৎ করে উত্থিত হয়ে গেছে। তাহলে নদীর চরিত্র হওয়া কি উচিত ছিল? যদি আমরা এই কনকর্ডান্ট বা সামঞ্জস্যমূলক নদীর কথা বলতাম, তাহলে সেই নদীর গতিপথ পরিবর্তিত হওয়ার দরকার ছিল। কিন্তু এখন আমরা দেখবো যে না, ওই নদীর গতিপথ পরিবর্তিত হয়নি। তাহলে কি হয়েছে স্যার? দেখবো যে ওই নদী তার নিজের গতিপথ বজায় রেখেছে, যে
ঢালে তার প্রবাহিত হওয়ার কথা ছিল সেই ঢালকে সে নিম্নক্ষয় করে প্রবাহিত হয়েছে। ঢালের প্রবাহ পথকে সে বজায় রেখেছে, তার নিজস্বতা বজায় রেখেছে। আগের নদীগুলো কি ছিল? ঢাল যেদিকে যাচ্ছিল সেদিকে প্রবাহিত হচ্ছিল, তার জন্যই পুনর্ভবা নদী, অবসিকুয়েন্ট নদী, সাবসিকুয়েন্ট নদী এরকম আমরা দেখেছি। এবার নদী তার নিজস্ব চরিত্র বদলাচ্ছে না, অর্থাৎ আমার যাওয়ার পথে যদি রাস্তা খারাপ হয়ে যায় আমি নিজে রাস্তা তৈরি করে নিয়ে যাচ্ছি। মূলত এরকম ভাবে আমরা এটাকে বলতে পারি যে যে সমস্ত নদী তাদের প্রবাহ পথে কোনো ভূ উত্থান ঘটলে বা কোনো ভূ সূচক পরিবর্তন ঘটলে তাদের গতিপথ পরিবর্তন করে না, বরং গতিপথ একই রেখে ভূ উত্থানকে পরিবর্তন করে বা ভূ উত্থানের চরিত্রকে পরিবর্তন করে, তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। সাধারণত ভারতবর্ষের ক্ষেত্রে আমরা এর এক্সাম্পল হিসাবে ট্রান্স হিমালয়ান নদী ব্যবস্থাকে গ্রহণ করে থাকি, যেমন শতদ্রু, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদীগুলো। বেসিক্যালি যদি দেখা যায় এই সমস্ত নদীগুলির উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই সমস্ত নদীগুলির উৎপত্তি হয়েছে হিমালয়ের উত্তর দিক থেকে। আমি দেখাবো, ম্যাপে দেখাবো, কোনো চিন্তা নেই, হিমালয়ের উত্তর দিক থেকে। এবার হিমালয়ের উত্তর দিক থেকে যখন এই সমস্ত নদীগুলির উৎপত্তি লাভ হয়েছে, যখন এই নদীগুলি প্রবাহিত হচ্ছিল, হিমালয়ের থেকে পুরানো, মানে বয়সে অনেক প্রবীণ এই নদীগুলি, হঠাৎ করে হিমালয়ের উত্থান হয়েছে। এখন হিমালয়ের উত্থান হওয়ার ফলেতে তাদের যে প্রকৃত গতিপথ ছিল সেই গতিপথ কিছুটা অবরুদ্ধ হয়েছে। এই তাদের প্রকৃত গতিপথ অবরুদ্ধ হওয়ায় দুটো রাস্তা এই নদীগুলির কাছে অ্যাভেলেবেল ছিল। আইদার ওই নদীগুলোর পারতো ওই রাস্তাকে বাঁক নিয়ে প্রবাহিত হয়ে যেতে, অর আরেকটা বিষয় আমরা দেখতে পেতাম যে এই নদীগুলি তাদের নিম্নক্ষয়ের মাধ্যমে পথ মসৃণ করে কেটে প্রবাহিত হচ্ছে, অ্যান্ড এই নদীগুলি দ্বিতীয় পথটা নিয়েছে। এই নদীগুলি দ্বিতীয় পথটা গ্রহণ করেছে, অর্থাৎ দ্বিতীয় পথটা গ্রহণ করেছে মানে কি? দ্বিতীয় পথটা গ্রহণ করেছে মানে এই নদীগুলি মূলত ওই উত্থিত পার্বত্য অঞ্চলকে কেটে গভীর গিরিখাতের মাধ্যমে প্রবাহিত হয়েছে। আমি দেখাবো, ছবি এঁকে আমি দেখাবো কি ঘটনাটা ঘটেছে। দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। প্রাথমিক অবস্থাতে এই হচ্ছে আমার ভূমিভাগ, এই ভূমিভাগে নদী প্রবাহিত হচ্ছে, ওয়েল অ্যান্ড গুড। এই ভূমিভাগে নদী প্রবাহিত হচ্ছে এরকম ভাবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে আমরা গিয়ে দেখছি এই ভূমিভাগেই একটা অংশের উত্থান ঘটছে। একটুখানি আমাকে সময় দিতে হবে ভাই এঁকে দেওয়ার জন্য, নালে কিন্তু মুশকিল। এই যে নদীটা প্রবাহিত হচ্ছে, এই নদীটা প্রবাহিত হচ্ছে এরকম ভাবে, তাহলে এই নদীটা এখন বাধাপ্রাপ্ত হচ্ছে। দেখো, বাধা পেল, এই নদীটা এখন বাধা পেল কি না? এম আই ক্লিয়ার টু এভরিওয়ান? এই নদীটা বাধা পেল, এই জায়গাটা ফাঁকা ছিল। দেখো, 1 নাম্বার চিত্রে আমরা ফাঁকা দেখছি, 2 নাম্বার চিত্রে দেখছি নদীটা বাধা পাচ্ছে। 3 নাম্বার চিত্রে গিয়ে দেখবো কি, দেখা যাক 3 নাম্বার চিত্রে কি বলে। একটুখানি ধৈর্য নিয়ে বসো ভাই, আমি আমার সর্বত দিয়ে চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে, যাতে দ্বিতীয়বার আর কারোর সাহায্য তোমাদের না হয়, ইনফ্যাক্ট আমাকেও তোমাদের প্রয়োজন না হয়, যেটা আবার আমাদের বুঝতে হবে। এবং ফাইনালি এই 3 নাম্বার ছবিতে দেখা যাচ্ছে এই যে নদীটা প্রবাহিত হচ্ছিল পুরোপুরি ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। এই হচ্ছে সিনারিও, ঠিক আছে? এই হচ্ছে সিনারিও। এবার এখন রাস্তা কি? দেখো, এখন এই নদীটার কাছে 3টে রাস্তা আছে। রাস্তাটা কেমন? যে এই নদী পারে এই পার্বত্য অঞ্চলকে এড়িয়ে প্রবাহিত হতে, এটা হতে পারে পার্বত্য অঞ্চলকে সম্পূর্ণভাবে এড়িয়ে প্রবাহিত হবে, এটা একটা রাস্তা। বা এই নদী পারে এই পার্বত্য অঞ্চলকে কেটে প্রবাহিত হতে, এবং আমি যে নদীগুলির কথা বলছি তারা তারা এই চরিত্রের অন্তর্ভুক্ত, তারা পার্বত্য অঞ্চলকে কেটে প্রবাহিত হবে। এবং সেই ছবিটা কেমন হবে দেখো, 4 নাম্বার যে ছবিটা আমি আঁকছি, এবার দেখো, লক্ষ্য করো। তখন এই নদীটা যে প্রবাহিত হচ্ছিল এই আসলো, এসে এই দেখো প্রবাহিত হলো। তাহলে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা কি নিজের গতিপথকে বদলালো? নিজের গতিপথকে বদলালো না। এ কি করলো?
এ পার্বত্য অঞ্চলের মাঝখানে গভীর উপত্যকা তৈরি করলো। এবং এই যে গভীর উপত্যকাটা তৈরি করলো, এটা এরকম ভাবে দেখছো, এটা কেমন দেখতে হয় এক্স্যাক্টলি আমি এটাও এঁকে দেখাবো। দেখো, এই যে গভীর উপত্যকাটা তৈরি হলো, মোটামুটি গভীর উপত্যকাটা এরকম দেখতে হয়। অ্যাপ্রক্স আমি আঁকছি, এইরকম একটা উপত্যকা গঠনের মাধ্যমে এই জায়গা দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো এই যে ফাঁকা জায়গাটা, এটা আশা করছি এবার বুঝতে পারা যাচ্ছে। তাহলে নদী, নদী তাহলে এই জায়গাটাকে ভেঙে প্রবাহিত হচ্ছে। ভেঙে প্রবাহিত হচ্ছে মানে ক্ষয় করে প্রবাহিত হচ্ছে। ইট মে বি ভি শেপড ভ্যালি, ইট মে বি আই শেপড ভ্যালি, ইট মে বি গর্জ, হোয়াট এভার, যা কিছু হতে পারে। তাহলে কিভাবে এই নদী 1 নম্বর থেকে আমরা 5 নম্বরে আসলাম, এটা প্রত্যেকের কাছে বোঝা গেছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ জিওগ্রাফি। দ্যাট ইজ দ্য বিউটি অফ জিওগ্রাফি, যে তুমি চাইলে এই বিষয়টাকে গরুর মতো মুখস্থ না করে একটা ভালো করে পড়তে পারো। আমরা হচ্ছে সেই গরুর সম্প্রদায়ের মধ্যে পড়ি, দুলে দুলে এরকম ভাবে জলের বোতল নিয়ে দুলে দুলে মুখস্থ করার চেষ্টা করি, বাট বিশ্বাস করো তাতে কোনো লাভ নেই। ক্লিয়ার প্রত্যেকের কাছে? দিজ রিভার্স আর কল্ড অ্যাজ অ্যান্টিসিডেন্ট রিভার। এদেরকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট রিভার, বা এদেরকে আমরা বলে থাকি পূর্ববর্তী রিভার। এবং আমি আরেকটা যে কথা বললাম ডিসকর্ড্যান্ট, এই যে ডিসকর্ড্যান্ট বা ভূমির সাথে সামঞ্জস্যহীন বলে একটা শব্দ আমি ব্যবহার করলাম। ভূমির সাথে সামঞ্জস্য কি আছে? এর নেই, কারণ এর নিজের নিজের চরিত্র তৈরি করে নিয়েছে। হুম, এর নিজের নিজের চরিত্র তৈরি করে নিয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে এক্সাম্পল কি? ভারতবর্ষের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে আমরা দেখবো ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো। জিৎ মজুমদার, গর্জ কি ভাই? এই যে গিরিখাত তৈরি হচ্ছে না, দেখো গর্জ, গিরিখাত, আয়াকৃতি উপত্যকা, এগুলোর মধ্যে কিন্তু জাতিগত কোনো পার্থক্য নেই। এগুলো তার গভীরতা অনুসারে, তার আকৃতি অনুসারে পার্থক্য হয়। হ্যাঁ, ইন্দাস হবে হবে। ধরো এই যে ভি আকৃতির উপত্যকা হলো, এখন এই ভি আকৃতির উপত্যকা যখন তার চরিত্র, ভি আকৃতির উপত্যকার চরিত্র যখন আরো গভীর হয় এবং আরো সেটা খাড়াই ঢালযুক্ত হয়, ঠিক আছে, আরো খাড়াই ঢালযুক্ত হয়। প্রথমে এরকম ছিল, ক্লিয়ার? এখন কেমন হচ্ছে? আমার হাতটাকে লক্ষ্য করবে, আমার হাতটাকে লক্ষ্য করো, এখন খাড়াই ঢাল যুক্ত হচ্ছে। দেখো আগে এই রকম অবস্থায় ছিল, এই দুটো হাত দেখো তুলনামূলক কাছাকাছি ছিল, ঢালটা কম ছিল, স্লোপটা খাড়া ছিল না এতখানি, এখন আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। এই ধরনের অবস্থা তৈরি হলে তখন তাকে আমরা গর্জ বলে উল্লেখ করতে পারি। ভারতবর্ষের ক্ষেত্রে ইন্দাস, ব্রহ্মপুত্র, সতলেজ, মূলত এই নদীগুলিকে আমরা ব্যবহার করি, মানে উল্লেখ করি অ্যাজ অ্যান্টিসিডেন্ট রিভার। তার কারণ কি? তার কারণ তোমরা যদি দেখো, এই তিনটে নদীরই উৎপত্তি হচ্ছে কিন্তু, ওকে সঙ্গী নিশ্চয়ই বলবো, বলছি ফিফথ ইমেজটা বলছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমরা যদি লক্ষ্য করো, দেখো যে ভারতবর্ষের ক্ষেত্রে এই নদীগুলির উৎপত্তি, ভারতবর্ষের ক্ষেত্রে এই নদীগুলির উৎপত্তি আমাদের হিমাদ্রি হিমালয় বা প্রধান হিমালয়ের উত্তর দিকে। তাহলে এবার চিন্তা করে দেখো, প্রধান হিমালয়ের উত্তর দিকে হয়েছে মানে হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হওয়ার আগে এরা উৎপত্তি লাভ করেছে। এবার তাদের প্রবাহপথ তো ছিল নর্মালি, কিন্তু হঠাৎ করে কি হয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চলের উৎপত্তি ঘটে গেছে। এবং হিমালয় পার্বত্য অঞ্চলের উৎপত্তি যেমন আমি দেখো 2 নম্বরে দেখালাম, 3 নম্বরে দেখালাম, তাহলে তাদের কাছে রাস্তা ছিল যে নদীকে ব্লক করে দেওয়া, কিন্তু নদীকে ব্লক করতে পারেনি। 4 নম্বরে যেটা আমি দেখিয়েছি যে নদীকে কেটে প্রবাহিত হচ্ছে সেটা। সঙ্গী আমি 5 নম্বরে যেটা দেখিয়েছি, অ্যাকচুয়ালি 4 নম্বরের ছবিটাই 5 নম্বরে আমি পুনরায় এঁকেছি অন্য সাইড থেকে, যে পার্বত্য অঞ্চলের মাঝখান দিয়ে কেটে যেভাবে প্রবাহিত হয়, এখানে দেখো প্রবাহিত হচ্ছে। দেখো পার্বত্য অঞ্চলের মাঝখান দিয়ে গভীর গিরিখাত তৈরি করেছে, 5 নম্বর ছবি যেটা, মানে উল্লেখ নেই 5 নম্বর, বাট 5 নম্বরই হবে। গভীর গিরিখাত তৈরি করেছে এবং গভীর গিরিখাত তৈরি করে প্রবাহিত হচ্ছে। আমি এই বিষয়টার কথা এখানে উল্লেখ করেছি। সঙ্গী যদি বুঝতে পেরে থাকো আমাকে বলো। সুপ্রভা একদমই ঠিক, বলো। আশা করব প্রত্যেকে এই বিষয়টার সাথে সহমত। এই হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। ক্লিয়ার প্রত্যেকে? দিজ আর দ্য রিভার টাইপস। এবার আমরা কিন্তু রিভারের প্যাটার্নগুলো আলোচনা করব। আমাকে একটুখানি তোমরা যদি জানিয়ে দাও যে বোঝা হয়ে গেছে, আমাদের কিন্তু প্যাটার্নটা আজকে আলোচনা করতে হবে ক্লাসে, তবে আমরা পরবর্তী দিনে অন্য জায়গায় যেতে পারবো। ওকে, এবার আমরা আলোচনা করব ড্রেনেজের প্যাটার্ন। সো ড্রেনেজের প্যাটার্ন কি? আমরা ড্রেনেজের প্যাটার্ন মানে বুঝবো যেটা, দিজ আর দ্য জিওমেট্রিক শেপ। এবং জিওমেট্রিক শেপ কাকে নিয়ে? এই যে জিওমেট্রিক শেপ কাকে নিয়ে? ফর্ম বাই এ রিভার। ভালো করে দেখো, বাই এ রিভার, একটা নদী, অ্যান্ড ইটস
ট্রিবিউটারিজ, অর্থাৎ এই নদীর যে উপনদী সমূহ আছে, একটা প্রধান নদী এবং তার যে উপনদী সমূহ আছে, তারা মিলিতভাবে যে একটা আকার আকৃতি তৈরি করে তাকে বলা হয় ড্রেনেজ প্যাটার্ন। মিলিতভাবে যে আকার আকৃতি তৈরি করে তাকে বলা হয় ড্রেনেজের প্যাটার্ন। আমরা দেখব কত ধরনের ড্রেনেজ প্যাটার্ন হতে পারে এবং কোথায় কোথায় কিভাবে হয়। ফার্স্ট অফ অল, ডেনড্রিটিক প্যাটার্ন। মূলত ডেনড্রিটিক প্যাটার্ন আমরা কোথায় দেখতে পাই? দেখো, এটা দেখে মনে হচ্ছে না ডেনড্রিটিক প্যাটার্নটা দেখে যে যেমন গাছের ডালপালা ছড়ানো আছে, বা এটাকে ট্রি টাইপ স্ট্রাকচারও বলা হয়, ট্রি প্যাটার্নও বলা হয়। মূলত যে অঞ্চলে আমরা তুলনামূলক কোমল শিলাস্তর পাই, সেই অঞ্চলেতে নদীর যে প্রবাহ হয়, সেই অঞ্চলে নদী যেদিক দিয়ে খুশি প্রবাহিত হতে পারে, এবং এই অঞ্চলে নদী যেদিক দিয়ে খুশি প্রবাহিত হলে এই যে প্রধান নদী ব্যবস্থা এবং তার যে উপনদী ব্যবস্থা, তাদেরকে এরকম ভাবে আমরা দেখতে পাই। তোমরা যদি গঙ্গা নদীর অংশ দেখো, তোমরা যদি গঙ্গা নদীর প্রবাহ পথ দেখো, ভাগীরথী, অলকানন্দার মিলন, তার পরবর্তীতে যমুনা, সোন, কেন, এই নদীগুলো আসছে, এই সমস্ত নদীগুলো। তারপরে উত্তরের দিক থেকে, মানে গঙ্গার বাম তীরের থেকে আমরা দেখতে পাচ্ছি কাকে কাকে, ঘরঘরা, গোমতী, এই নদীগুলি আসছে, এসে মিলিত হলে ঠিক এরকম ভাবে দেখতে পাবে। বা গোদাবরী নদীর ক্ষেত্রে কিছুটা এরকম দেখা যায়। মূলত যে জায়গায় তুলনামূলক কোমল শিলা আছে, কারণ ওই যে আমরা শিলার স্ট্রাকচার পড়লাম, লিথোলজি বলে একটা পয়েন্ট পড়েছিলাম, রিলেট করার চেষ্টা করো ভাই। এই যে লিথোলজি পয়েন্টটা পড়েছিলাম, এখানে রিলেট করো যে লিথোলজির প্রধান ফাংশনটা কি। লিথোলজির প্রধান ফাংশনটাই তো হচ্ছে এইটা, কোন জায়গার লিথোলজির প্রধান ফাংশনই হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা বলছি ডেনড্রাইটিক প্যাটার্ন। এর পরবর্তীতে আমরা কি পড়বো? ট্রিলাইজড প্যাটার্ন। ট্রিলাইজড প্যাটার্ন কোথায় তৈরি হয়? দেখো, এই যে অংশটা ট্রিলাইজড প্যাটার্ন, এটা হচ্ছে জাফরি নদী, জাফরি রূপী নদী নির্গম প্রণালী। আমরা বাড়িতে জাফরি বা ভেন্টিলেটর লাগাই, একে বলা হয় জাফরি রূপী নদী নির্গম প্রণালী। এটা কিভাবে হয়? দেখো, সাধারণভাবে কোনো একটা জায়গাতে আমরা যদি দেখি ভাঁজযুক্ত অঞ্চল, এটা দেখা যায়। ভাঁজযুক্ত অঞ্চলে কেমন হয়? ভাঁজযুক্ত অঞ্চল, এই ভাঁজযুক্ত অঞ্চল হয় ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ, এরকম হয়। তাহলে এই যে ভাঁজযুক্ত অঞ্চলের ঊর্ধ্বভঙ্গ অঞ্চল এবং ভাঁজযুক্ত অঞ্চলের অধভঙ্গ অঞ্চল, তাহলে চিন্তা করে দেখো, এই মাঝখানের অংশটা দিয়ে স্বাভাবিকভাবে একটা প্রধান নদী প্রবাহিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মাঝখানের অংশটা দিয়ে স্বাভাবিকভাবে একটা প্রধান নদী প্রবাহিত হচ্ছে। কিন্তু কিন্তু এই যে স্লোপগুলো আছে, এই জায়গা দিয়ে এরকম ভাবে সরু সরু হয়ে কিছু নদী এসে এরকম ভাবে প্রবাহিত হবে না? হবে না। এই জায়গাগুলো দিয়ে কিছু সরু নদী এরকম ভাবে এসে ডেফিনেটলি প্রবাহিত হবে। এটা তোমরা বললেও হবে, না বললেও হবে, আমি বললেও হবে, না বললেও হবে, ব্যাপারটা এরকম আর কি, মজা করে বলছি। তাহলে এরকম ভাবে নদী প্রবাহিত হবে। এই যে সরু আকৃতির নদীগুলি প্রবাহিত হচ্ছে, তাহলে এইটাকে চিন্তা করো, এইটাকে যদি আমি এবার একটা 2D প্লেন, এটা তো আমি 3D টাইপের ছবি এঁকে ফেললাম, একটা 2D প্লেনে তুলে ধরি, রাহুল, না থাকতে পারে, এটা আমি যে ডায়াগ্রামটা দেখিয়েছি সেটাতে নেই, নট নেসেসারি যে থাকবে না, কে বলেছে? অবশ্যই থাকতে পারে। তাহলে তাহলে এখানে কেমন হচ্ছে? এইটা হচ্ছে আমার প্রধান নদী, ভালো করে দেখো, এটা হচ্ছে আমার প্রধান নদী, সারাউন্ডিং অংশ থেকে যে নদীগুলি আসছে তারা হচ্ছে এই রকম। এবার বলতো, এই যে সারাউন্ডিং অংশ থেকে নদীগুলি আসছে, এটাকে যদি আমি একটা এরকম বক্স দিয়ে ঘিরে ফেলি, এটা দেখতে আমরা বাড়িতে সাধারণত যে ভেন্টিলেটর ব্যবহার করি, এই ভেন্টিলেটরের মতো দেখতে, না দেখতে নয়, সাধারণত আমরা যে ভেন্টিলেটর ব্যবহার করি তার মতো দেখতে, না দেখতে না, তার মতো দেখতে। তাহলে একে আমরা বলে থাকি কি? একে আমরা বলে থাকি অ্যাজ ট্রিলাইজড ড্রেনেজ প্যাটার্ন। এবং তাহলে ইয়াস, ঘুলঘুলি, ইয়াস এক্স্যাক্টলি, বাংলা টার্ম হচ্ছে ঘুলঘুলি। তাহলে এই ঘুলঘুলি রূপী নদী নির্গম প্রণালী বা ট্রিলাইজড ড্রেনেজ প্যাটার্ন আমরা কোথায় দেখতে পাবো? দেখো, পড়াটা শুধুমাত্র পড়লে হবে না, বুঝে পড়তে হবে যে আমরা এটা ভাঁজ যুক্ত গঠনের ক্ষেত্রে দেখতে পাবো, এবং কেন দেখতে পাবো সেটা দেখতে পাচ্ছ। তার পরবর্তীতে আমরা পড়বো রেডিয়াল প্যাটার্ন। অর্থাৎ রেডিয়াল প্যাটার্ন মানে কি? ধরো, রেডিয়াল প্যাটার্ন হচ্ছে একটা কেন্দ্র অঞ্চল থেকে, এটাকে বলা হয় কেন্দ্র বিমুখ নদী নকশা প্রণালী। এটাকে বলা হয় কেন্দ্র বিমুখ নদী নকশা। কেন্দ্র বিমুখ কেন? তার কারণ হচ্ছে এই যে অংশটা, এটা ডোম, একটা ডোম অঞ্চল, দেখো চারিদিকে নদী বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এটা একটা ডোম অঞ্চল, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। মূলত কোনো জায়গাতে যদি পাহাড় থাকে, এই পাহাড় থেকে এরকম ভাবে বেরিয়ে যায়। এটা হচ্ছে অমরকণ্টক হিল, পশ্চিম দিকে নর্মদা চলে গেছে, এইদিকে সোন চলে গেছে, এবং এইদিকে আমরা দেখতে পাবো মহানদী এসছে। আমরা যখন পড়বো দেখতে পাবো এই ধরনের যে অবস্থা, একে আমরা বলে থাকি রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন, কেন্দ্র বিমুখ। এবার কেন্দ্র বিমুখ যেমন তোমরা দেখছো,
তেমন তো কেন্দ্রমুখীও হতে পারে, কেন্দ্রের দিকে চলে আসছে, অর্থাৎ কোনো একটা জায়গাতে অবনমিত ক্ষেত্র আছে, কোন একটা জায়গাতে অবনমিত ক্ষেত্র আছে, সেই অবনমিত ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, সেই অবনমিত ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেন্ট্রিপিটাল অর্থাৎ কেন্দ্রমুখী সেই অবনমিত ক্ষেত্র বেসিন অঞ্চলেতে ক্রমশ নদী আসছে। কেন্দ্রমুখী নদী নকশা, এই অবনমিত অংশে ক্রমাগত নদী এসে পৌঁছাচ্ছে, এই যে অবস্থাটা তাকে আমরা তাহলে কেন্দ্রমুখী নদী নকশা বলতে পারি। মূলত এটা কোথায় দেখা যায়? মূলত এগুলো আমাদের যে মালভূমি অঞ্চল আছে, এই মালভূমি অঞ্চলের যে অবনমিত স্থান, সেই মালভূমি অঞ্চলের অবনমিত স্থানে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে আমরা এই ধরনের কিছু নদী এখানে দেখতে পেতে পারি। জাস্ট এইটুখানি জেনে রাখো যে কোথায় দেখা যায়। দেখো ভারতবর্ষের ক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করবে না যে কোথায় কোন নদী দেখা যায় বা এরকম, ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা এটা করবে যে এই সেন্ট্রিপিটাল প্যাটার্ন আমরা কোথায় দেখতে পেতে পারি। কোনো লেক হতে পারে শ্রেয়সী, কোনো বেসিন এরিয়া হতে পারে, হ্যাঁ হতেই পারে সুপ্রভা, হতেই পারে, আছে। যেমন আমরা গোহনা লেক পড়বো, উত্তরাখণ্ডে আছে গোহনা লেক, এই লেকের আশেপাশে কিছুটা আছে, ঠিক আছে। আমাদের যে ছোটনাগপুর মালভূমি আছে সেখানে আছে। এরপর আমরা দেখবো অ্যানুলার প্যাটার্ন। অ্যানুলার প্যাটার্নটা কি? এটাও কেন্দ্রীয়, বাট এটা হচ্ছে অঙ্গুরীয়। অঙ্গুরীয় মানে কি? অঙ্গুরীয় মানে হচ্ছে আংটি। এবার ধরো একটা ডোম রিজিয়ন আছে, এটা হচ্ছে একটা ডোম রিজিয়ন। এবার এর গা বরাবর ধরো, আমি বলতে চাইছি এই যে বোতল, এটা হচ্ছে ডোম রিজিয়ন। এবার এর গা বরাবর এখান দিয়ে জল পড়ছে, মাথায় একটা লেক আছে, এর গা বরাবর এরকম ভাবে জল বেয়ে বেয়ে পড়ছে। এবার এই জল যে বেয়ে পড়ছে সেটা যদি দূর থেকে দেখে আংটির মতো লাগে, এটা যদি দূর থেকে দেখে আংটির মতো লাগে, এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আংটির মতো কেন লাগবে, আপনি তো বলছেন। দেখো এই জায়গা থেকে যখন পড়ছে, এই যে অংশটা, এটা পাখির চোখের মতো লাগছে, অর্থাৎ তুমি ওপর থেকে দেখছো সেটা লাগছে, তুমি তো সাইড থেকে দেখছো না, ঠিক আছে। তুমি ওপর থেকে যখন দেখছো তখন এটা মনে হচ্ছে, এটা কেমন হবে, এই রকম ভাবে হয়ে যাবে। আমরা দেখছি ঠিক এই রকম ভাবে, ভালো করে বোঝো, আমরা দেখছি জিনিসটাকে এরকম ভাবে, কিন্তু জিনিসটা আছে কেমন ভাবে, জিনিসটা আছে এই রকম ভাবে, কলসির গা বরাবর। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো, এগুলো হচ্ছে এক একটা উপনদী, একটা প্রধান নদী এবং তার উপনদী। মানে এগুলো প্রধান নদী উপনদী মানে বিশাল বড় নদী নয়, এগুলোকে আমরা নদী বলি না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিম। এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় স্ট্রিম, এগুলোকে বলা হয় ছোট জলপ্রবাহী নালী। ভূগোলের ভাষায় এদেরকে বলা হয় ছোট জলপ্রবাহী নালী। এগুলো আমরা দেখতে পাই, অ্যানুলার প্যাটার্ন এটাকে বলতে পারি। নেক্সট আমরা বলবো প্যারালাল প্যাটার্ন। প্যারালাল প্যাটার্ন কোথায় দেখা যায়? যখন দুটো নদী মোটামুটি হ্যান্ড বাই হ্যান্ড প্রবাহিত হয় তখন তাকে প্যারালাল প্যাটার্ন আমরা বলি। বিকাশ পারা যেতে পারে, পেডিমেন্ট অঞ্চলে দেখা যেতে পারে, দুটো নদী পাশাপাশি প্রবাহিত হয় তখন তাকে প্যারালাল প্যাটার্ন আমরা বলতে পারি। এবং দেখো এই যে ছবিটা দেওয়া আছে, পাশাপাশি প্রবাহিত হচ্ছে কিন্তু কারোর সাথে কারোর সম্পর্ক নেই, মানে এত কঠিন শিলাস্তরযুক্ত অঞ্চলে প্রবাহিত হচ্ছে যে সাধারণত তারা একে অপরের সাথে যুক্ত হতে পারছে না। যেমন আমরা ভারতবর্ষের ক্ষেত্রে কি দেখতে পাই, দেখবে ভারতবর্ষের ক্ষেত্রে নর্মদা নদী প্রবাহিত হয়ে গেছে এরকম, উত্তর দিকে আছে বিন্ধ, দক্ষিণ দিকে আছে সাতপুরা, ঠিক এই আঁকাটা মনে রাখবে, তোমরা দেখতেও পাবে উত্তর দিকে বিন্ধ, দক্ষিণ দিকে সাতপুরা, মাঝখানে প্রবাহিত হয়ে গেছে নর্মদা। আবার তার দক্ষিণে আর একটা নদী প্রবাহিত হয়ে গেছে, এই তো নর্মদা হলো, এ হলো নর্মদা রিভার, আর এই যে নদীটা এ হচ্ছে তাপ্তি নদী, তার দক্ষিণে আছে অজন্তা পাহাড়। এবার দেখো এই যে নর্মদা এবং তাপ্তি, এই যে দুটো নদী প্রবাহিত হয়েছে, তারা পার্বত্য অঞ্চলকে কেটে প্রবাহিত হয়েছে, কিন্তু পার্বত্য অঞ্চলকে কেটে মানে পার্বত্য অঞ্চলের মাঝখান দিয়ে আর কি উপত্যকা তৈরি করে, কিন্তু কেউ কারোর সাথে টাচ করেনি। এই ধরনের প্যাটার্নকে বলা হচ্ছে প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন। ওকে, এই ধরনের ড্রেনেজ প্যাটার্নকে আমরা বলছি আজ প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন। ব্যাস, মিটে গেল। এর পরের দিন আমরা আলোচনা করব রিভার সিস্টেম অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নদী ব্যবস্থা সম্বন্ধে আলোচনা শুরু করব। আজকে জাস্ট রিভার সিস্টেমের বেসিক যে জায়গাটা আমাদের দরকার সেটা আমরা আলোচনা করলাম, এর পরবর্তী দিনে বাকি অংশ থেকে মানে ভারতবর্ষের যে নদী ব্যবস্থা সেটা আলোচনা শুরু করবো। আমাকে বলো এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে। ওকে, সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কোঅপারেট করার জন্য ক্লাসে। অ্যান্ড কোনো প্রবলেম হলে আমাকে প্লিজ জানিও, কেমন ক্লাস লাগলো সেটা জানিও। এটা তোমাদের থেকে জানলে নিজেকে একটু উদ্বুদ্ধ মনে হয় যে আমি করতে পারলাম কিছু তোমাদের জন্য। আমি চেষ্টা তো করি ভালো করার, ডে বাই ডে আমি চেষ্টা করছি বেটার থেকে বেস্ট হওয়ার তোমাদের কাছে। অ্যান্ড দ্যাট ইজ মাই ওন ভিশন।
যে তোমাদের কাছে যেন ভালো করে পৌঁছাতে পারি। ওকে, অ্যান্ড অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড নাইট।